everyone, I am Shayo. আজকে তোমাদের সামনে আমার ইউটিউব চ্যানেল শায়ক ট্রাভেলস এর পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হতে চলেছি। তো গাইস, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। সবাই তো জানো করোনা ভাইরাস মানে আমাদের একদম জীবনটাকে একদম মানে পুরো বন্ধ করে দিয়েছে। কি আর বলবো। তো এই করোনা ভাইরাসে মানে সবাই এখন বলতে গেলে বলে যে হোম কোয়ারেন্টাইন, আমিও তোমরাও, কারণ বেরোতে পারছি না, চারদিকে যা বাজে পরিস্থিতি। নতুন নতুন মানে ভিডিও মানে করতেও পারছি না, যে নতুন নতুন ভিডিও করে তোমাদের সামনে যে হাজির করবো সেটাও হচ্ছে না। তো আমার একটা পুরো ভিডিও দিয়ে আজকে তোমাদের সামনে হাজির করছি। তোমরা কি সেই ভিডিওটা কি জানো? একদমই জানো না। এটা একটা সম্পূর্ণ আলাদা একটা ট্রাভেল ভিডিও। আমার চ্যানেলটার নাম অবভিয়াসলি তো শায়ক ট্রাভেল এক্সপি, সবাই জানো। এটা একটা অন্যভাবে একটা ট্রাভেল মুভমেন্ট নিয়ে করছি। কোনো বাস জার্নি, ট্রেন জার্নি বা আদার্স কোনো বাইকার জার্নি নয়। তোমাদের সামনে একটা অজানা একটা অচেনা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হতে চলেছি একটা এলাকাকে কেন্দ্র। সেটা কি? সেটা হচ্ছে হাওড়া ব্যান্ডেল শাখার অন্তর্গত হুগলি শিল্পাঞ্চলকে কেন্দ্র করে যেসব শহরগুলো গড়ে উঠেছে, ঠিক আছে, সেইগুলোকে বলা হয় শিল্পাঞ্চল কেন্দ্রিক শহর। সেই শহরগুলো কি কি নিয়ে আমরা সেই ভিডিওগুলো করেছি? 1 নম্বর, আমরা প্রথমে 25 ডিসেম্বর হাওড়া থেকে ট্রেন ধরে সোজা চলে এসেছি উত্তরপাড়া। উত্তরপাড়াতে নেমে তেমন কিছু পেলাম না। উত্তরপাড়াতে অনেক অনেক হয়তো পুরোনো কিছু আমরা ভেবেছিলাম, আশা করেছিলাম হয়তো পাবো, কিন্তু তেমন কিছু নেই। একটাই পুরোনো স্কুল পেয়েছিলাম, সেটা স্বাধীনতার বহু যুগ আগে সেই স্কুলটা মানে স্থাপন হয়েছিল। তারপর ট্রেন উঠে এসেছি আমরা জিটি রোডে। একটা পুরোনো একটা ঐতিহ্য বোঝাই যায়, একবারে গঙ্গার ধারেই লাভ হয় জিটি রোড। জিটি রোড তো সবাই জানো শেরশাহ আমলে তৈরি হয়েছিল, মোগল সম্রাটের আমলে শেরশাহ তৈরি করে গেছিল। শেরশাহ করেছিল হাওড়া থেকে দিল্লি হয়ে আপনার পাকিস্তানের বর্ডার পর্যন্ত সেই রাস্তা করে দিয়েছে, যেটা বর্তমানে এখন আমরা বলি গ্যান্ট্রাম রোড। সেই গ্যান্ট্রাম রোড ধরে আমরা নেক্সট আমাদের গন্তব্য ছিল হচ্ছে কোন্নগর। কোন্নগরে গিয়ে আমরা প্রচুর হিস্ট্রি আমরা পেয়েছি, মানে অনেক অচেনা ইতিহাস আমরা পেয়েছি। সেটা কি কি? সেটা হচ্ছে কোন্নগর ব্রাহ্ম সমাজ ঘাট, কোন্নগর ব্রাহ্ম সমাজ সমিতি এসব পেয়েছিলাম, যেগুলো রাজা রামমোহন রায় স্থাপন করেছিল। তারপর আমরা চলে গেছি শ্রীরামপুর, একবারে শ্রীরামপুর, কারণ মাঝখানে রিসরা আর কিছু ছিল না। বেসিক্যালি বলতে গেলে বলা যেগুলো পাঠ করে দিয়ে তেমন কিছু নেই ওখানে। দেন শ্রীরামপুরে আমরা চলে গেছিলাম। শ্রীরামপুরে গিয়ে শ্রীরামপুরের পুরো চার্চ, শ্রীরামপুর হলি হোম, আদার্স আরো অনেক হিস্টোরিক্যাল প্লেস পেয়েছিলাম, যেগুলো পুরো কিছু জিনিস আছে। শ্রীরামপুর যেমন সংস্কৃতিটা খুবই পুরনো। তারপরে আমরা সবাই চলে এসেছি শ্রীরামপুর থেকে একেবারে সারাফুলি ভদ্রেশ্বর মানপুর স্কিপ করে চলে এসেছি একবারে চন্দ্রনগর। চন্দ্রনগরে বেসিক্যালি তেমন কিছু জিনিস একদমই যেসব জিনিস আছে সেগুলো হচ্ছে প্লেস আছে, সেগুলো হচ্ছে চন্দ্রনগর চার্চ, ক্যাথলিক চার্চ, চন্দ্রনগর মিউনিসিপাল কর্পোরেশন, চন্দ্রনগর একটা কনভেন্ট স্কুল আছে, তার নাম হচ্ছে সেন্ট জোসেফ কনভেন্ট স্কুল। দেন চন্দ্রনগরে বিখ্যাত সেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো। কিন্তু সবাই কি এই ব্যাপারটা জানো যে চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজোটা প্রথম সৃষ্টি হয়নি? আর এই ধারণাটা ভুল যে চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। কারণ নদিয়া জেলার কৃষ্ণনগরে প্রথম মানে জগদ্ধাত্রী পুজো সৃষ্টি হয়েছিল, তারপর সে এসছে চন্দ্রনগরে। বর্তমানে চন্দ্রনগরটা হয়ে গেছে আলোকসজ্জার জন্য জগদ্ধাত্রী পুজোতে বিয়ে। চন্দ্রনগরে কিছু পেলাম না, আমরা আমাদের নেক্সট মানে ডেস্টিনেশন ছিল হচ্ছে মানে পরের গন্তব্য, মানে তার পরের স্টপেজই এই হচ্ছে চুঁচুড়া। চুঁচুড়াতে চলে এলাম। তো চুঁচুড়াতে চলে আসার পর চুঁচুড়াতে এসে তেমন কিছু পেলাম না, একমাত্র দুটো জায়গা পেলাম। সেটা চুঁচুড়া ক্যাথলিক চার্চ ও চুঁচুড়াতে পুরনো ব্রিটিশ আমলে তৈরি চুঁচুড়া ঘড়ির মোড়ে পেলাম একটা পুরনো ঘড়ি, মানে খুবই পুরনো। চুঁচুড়া থেকে তারপর আমরা একেবারে চলে এলাম হুগলির বিখ্যাত পর্যটন কেন্দ্র, মানে আমরা প্রথম পেয়েছি পর্যটন কেন্দ্র হিসাবে, সেটা হচ্ছে হুগলির ইমামবাড়া। ওটা তো আসলে একটা মসজিদ। 25 ডিসেম্বর এত সুন্দর করে ইমামবাড়াটাকে লাইটিং করে সাজিয়েছে যে আমরা ভাবতেই পারি যে এত সুন্দর। তোমরা সেগুলো দেখতে পাবে, সেগুলো ছবি আকারে তুলে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না। আমার নেক্সট ভিডিওটা যেমন সব কিছু দেখতে পাবো, সব বলা থাকবে। দেন আমরা তারপরে অচেনা তথ্য করে সেগুলো সেখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে মানে জানতে পেরেছি। তারপরে সেখান থেকে মানে বেরিয়ে এসে আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল হচ্ছে
চার্চ। ব্যান্ডেল চার্চে বেসিক্যালি মানে একদমই সামনে আমাদেরকে মানে গাড়ি নামিয়ে দিয়েছিল। তো গলি ধরে এগোতে গেছিলাম, তো গলি ধরে যেতে গিয়ে দেখি পুলিশ থেকে ঢুকতে দিচ্ছে না, কারণ হুগলি জেলা প্রশাসন থেকে নির্দেশ করে দিয়েছে যে 25শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারি, যেটা নিউ ইয়ার্স ডে হিসাবে আমরা পালন করি, ওই দিনগুলোতে ব্যান্ডেল চার্চ সম্পূর্ণ বন্ধ থাকে দর্শনার্থীদের জন্য। এখন সেটা নিয়মও হয়ে গেছে, কারণ দর্শনার্থীদের জন্য চার্চে এত ভিড় হয়ে যায়, তো সেটা পুলিশ সামাল দিতে পারে না। যারা ভিউয়ার্স আছো, সবাইকে একটা কথা বলে রাখি, ব্যান্ডেল চার্চ 25শে ডিসেম্বর 1 জানুয়ারি ঘুরে আসো, কোনো প্রবলেম দেন। আমাদের এখানেই মানে প্রতিদিন আমাদের ঘোরা শেষ হয়ে গেছে, আমরা তারপর ট্রেন ধরে সোজা চলে এসেছিলাম কলকাতায়। আমাদের মেন কাজ ছিল যে ট্রাভেল করে যে ভিডিওগুলো করছিলাম, যে এলাকায় নিয়ে ভিডিওগুলো করবো, সেগুলো আগে থেকে আমরা ঠিক করে নিয়েছিলাম বন্ধুরা। যেমন উত্তরপাড়া, কোন্নগর, শ্রীরামপুর, চুচুড়া, হুগলি, ইমামবাড়া এবং ব্যান্ডেল চার্চ, এই জায়গাগুলো নিয়ে আমরা করেছি। আরও হয়তো অন্যান্য জায়গা পেতাম, সেগুলো হয়তো ঘুরে তথ্য সংগ্রহ করাটা সম্ভব হতো না। এসব যদি করতে হয় তাহলে 5 দিন লেগে আমরা একদিনের মধ্যে কাজটা শেষ করে ফেলেছিলাম। দেন যারা যারা আমার ইউটিউব, সবাইকে একটা কথা বলে রাখি, যারা যারা আমার ইউটিউব সাবস্ক্রাইবার আছো, তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট একদমই করতে ভুলবে না। আর যারা নিউ ভিউয়ার্স, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল শার্ক ট্রাভেল এসপি। যারা যারা সাবস্ক্রাইবার্স আছো, তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেল শার্ক ট্রাভেল এসপি ক্লিক অন দ্য বেল আইকন অ্যান্ড শার্ক ট্রাভেল এসপি অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে তোমরা ফলো করো এবং দেখতে থাকো পরের সিনে কি হয়। ধন্যবাদ। হাওড়া থেকে একটি ইএমইউ ট্রেনে করে প্রথমে সোজা চলে এলাম উত্তরপাড়া স্টেশন। ট্রেন থেকে নামার পর রেল লাইন পার হয়ে চলে এলাম পূর্বপাড়ে। এখান থেকে আমাদের পথ চলা শুরু হলো হুগলি শিল্পাঞ্চল শহরের ভ্রমণ। যেতে যেতে এক ভদ্রলোকের সাথে পরিচয়, তো তার কাছে আমরা জিজ্ঞাসা করি উত্তরপাড়া শহরে কিছু ঐতিহাসিক বা পর্যটন স্থান আছে কি। তিনি বললেন না, তেমন কিছু নেই, কিন্তু তোমরা যদি বিএনরয় রোড ধরে জিটি রোডের দিকে এগিয়ে যেতে থাকো, তাহলে তোমাদের বাঁ হাতে পড়বে খুবই পুরনো একটি বিদ্যালয় এবং তোমাদের কাছে খুবই আকর্ষণীয় লাগবে। যথারীতি তার কথায় বিএনরয় রোড ধরে হাঁটতে হাঁটতে ঠিক চোখে পড়ল বাঁ হাতে পড়া একটি পুরনো বিদ্যালয়, নাম উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ। এই বিদ্যালয়ে ছাত্র ছাত্রী উভয়দেরই পড়ানো হয়। বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয়, অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের পড়ানো হয়। স্থাপিত হয়েছিল বিদ্যালয়টি 1936 সালে। বলতে গেলে বলা যায় স্বাধীনতার বেশ কয়েক বছর আগে। দেখেই মনটা খারাপ হয়ে গেল, মনে পড়ে যাচ্ছিল স্কুলে পড়া সেই পুরনো দিনগুলি। সেখান থেকে সোজা চলে এলাম একেবারে গঙ্গার ধার সংলগ্ন জিটি রোডের সন্ধ্যস্থলে। জিটি রোড, সবাই রাস্তাটির নাম জানে, আর হ্যাঁ, জানাটাই উচিত, কারণ শেরশাহের আমলে বহু প্রাচীন যুগে এই জিটি রোড নির্মিত হয়। উত্তরে চলে গেছে বর্ধমান হয়ে দিল্লি, আর দক্ষিণে বালি হয়ে একেবারে হাওড়া অর্থাৎ কলকাতার কাছে এসে মিশেছে। কিছুটা হেঁটে জিটি রোড ও গঙ্গার ধার ঘেঁষে তৈরি হওয়া, বলা যায় একেবারে মাঝখানে। গাছপালা দোলনা লাগানো একটি পার্ক, তার ভেতরে প্রবেশ করলাম।
খুবই সুন্দর, সাজানো গোছানো, রঙিন ফুলে গাছপালায় ভর্তি এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই পার্ক। তারপর তাকালাম গঙ্গার দিকে। গঙ্গার দিকে তাকাতে পূর্বপাড় অর্থাৎ উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত আড়িয়াদহ এলাকাকে খুবই কুয়াশাচ্ছন্ন অবস্থায় দেখতে পাই। তারপর চোখে পড়ল কলকাতার দিক থেকে আসা নৈহাটিগামী একটি বিশাল আকার শৌখিন জলযান। এই শৌখিন জলযানটি বর্তমানে পরিচালিত করে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম। এই জলযানটি আবার দোতলা, বেশ বড়। এই জলযানটি মূলত ভাড়া দেওয়ার উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ভাড়াটা ঠিক আমাদের কাছে জানা ছিল না, তবে জানতে গেলে পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের অফিসে যোগাযোগ করতে হবে, অর্থাৎ কলকাতায় পশ্চিমবঙ্গ পরিবহনের হেড অফিসে। একেবারে দক্ষিণের ঠিক কোণের দিকে তাকাতে চোখে পড়ল বালি সেতু ও নিবেদিতা সেতু। তার ঠিক আরও কোণায় তাকাতে চোখে পড়ল দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের চূড়াটি। কুয়াশাচ্ছন্ন বলে ঠিকঠাকভাবে মন্দিরকে দেখা গেল। যদি গরমকাল থাকতো তাহলে ঝকঝকে পরিষ্কার আকাশে দেখতে পেতাম দক্ষিণেশ্বর মন্দিরকে। দিনটা ছিল 25শে ডিসেম্বর, অর্থাৎ বড়দিন। সেই বড়দিনের দিন ছিল সবচেয়ে শীতলতম দিন। তার সঙ্গে ছিল শীতল বায়ুপ্রবাহ, ঠান্ডাও পড়েছিল জমিয়ে। তারপর সেখান থেকে বেরিয়ে চলে এলাম উত্তরপাড়া একটি পাড়ার মোড়, শখের বাজার ভদ্রকালী মোড়। শখের বাজার নামটা শুনে সবাই খুবই অবাক হয়ে গেল। আমরাও বন্ধুদের সাথে আলোচনা করছিলাম, বাবা শখের বাজার এখানেও। কারণ এই শখের বাজার নামে আরেকটি এলাকা আছে যেটি কলকাতার বেহালাতে অবস্থিত, অর্থাৎ সাবর্ণ রায়চৌধুরী এলাকা। শখের বাজার থেকে বেরিয়ে আমাদের পরের গন্তব্য ছিল কোন্নগর, কিন্তু কোনো গাড়ি না পাওয়ায় জিটি রোড ধরে হাঁটতেই থাকলাম। তারপর জিটি রোডের ডান দিকে অর্থাৎ গঙ্গার পাড় ঘেঁষে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে কয়েকটি বহুতল আবাসন। এগুলি প্রায় 10 থেকে 12 তলা উঁচু এই আবাসন। এই আবাসনের নিচে আছে কয়েকটি শপিং মল, রেস্টুরেন্ট ও মাল্টিপ্লেক্স, অর্থাৎ বাংলায় যাকে বলা হয় প্রেক্ষাগৃহ। এই আবাসনগুলি ছোট ছোট সোসাইটি রেসিডেন্সি নামে পরিচিত। তেমন কিছু আর চোখে পড়ল না। জিটি রোড ধরে বেশ কয়েক মাইল হেঁটে প্রায় কোন্নগরের কাছাকাছি চলে এসেছে। আবার আরেকটি দৃশ্য ডান দিকে চোখে পড়ল। একটি পুরনো দিনের আদলে তৈরি 120 বছরের বয়স্ক একটি বাড়ি। এই বাড়িটি খুবই ভয়ানক ও বিপজ্জনক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। উত্তরপাড়া পৌরসভা এই বাড়িটিকে বিপজ্জনক বাড়ি হিসেবে ঘোষণাও করেছে, জারি আছে নোটিশ। তারপর আরেকটি জায়গায় এসে পৌঁছালাম, একেবারে জিটি রোডের ডান দিকে লাগানো একটি গেট, নাম পঞ্চু দত্ত ঘাট। এই গেট থেকে অনেকটাই দূরে গঙ্গা। পঞ্চু দত্ত ঘাট পেরিয়ে ফাঁকা শুনশান রাস্তা, 25শে ডিসেম্বর ছুটির দিন বলে কথা। আমরা সেই সুযোগে ফাঁকা রাস্তা দিয়ে খোশ মেজাজে আরাম করে গল্প করতে করতে পৌঁছলাম একেবারে কোন্নগর হাই স্কুলের সামনে। কোন্নগর হাই স্কুল স্থাপিত হয়েছিল 1854 সালে। স্বাধীনতার বহু যুগ আগে। এই স্কুলের ভেতরে একটি ব্লক আছে। এই ব্লকে বিজ্ঞান বিভাগে গবেষণা করা হয়। অনেক ছাত্রছাত্রী এই বিজ্ঞান বিভাগে গবেষণা করে, যাদের মূলত বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, তাদের জন্যই এই ব্লকটি নির্মিত।
নামটি হলো শচীন চন্দ্র দেব মেমোরিয়াল ব্লক। এই স্কুলটি সরকার পোষিত স্কুল। আর একটু পথ এগোতে একটা অদ্ভুত প্রাচীন নিদর্শন পেলাম। সেটি রাজা রামমোহন রায়ের আমলে 1879 সালে স্থাপিত ব্রাহ্ম সমাজ সমিতি। ব্রাহ্ম সমাজ যখন গড়ে ওঠে, রাজা রামমোহন রায় প্রথমে কোন্নগরে এই ব্রাহ্ম সমাজ গড়ে তোলেন। তার ঠিক বিপরীত দিকে আমরা পেলাম একটি বিশাল ভয়ঙ্কর বট গাছ, এবং খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে এই গাছ। তারপর আবার এক নতুন জায়গায় উপস্থিত হলাম, ব্রাহ্ম সমাজ ঘাট। এটিও রাজা রামমোহন রায়ের আমলে 1881 সালে নির্মিত। যথারীতি প্রবেশ করার পর নদীর দিকে এগিয়ে যেতে দুধারে চোখে পড়ল জঙ্গল ও নোংরা আবর্জনা। কিন্তু এসব দেখে আর পোষালো না। আমরা ওই গঙ্গার ঘাট থেকে বেরিয়ে আরেক জায়গায় উপস্থিত হলাম, কোন্নগর দ্বাদশ কালী মন্দির। বহু বহু যুগ আগে আশুতোষ চট্টোপাধ্যায় ও ঊষানী চট্টোপাধ্যায় 6001 টাকা দান করেন এই মন্দির নির্মাণের জন্য। বর্তমানে তাদের নামে এই মন্দিরের গায়ে স্মারকলিপি দেওয়া আছে। দ্বাদশ কালী মন্দিরের ভেতর দিয়ে রয়েছে গঙ্গায় নামার ঘাট। একদিকে ঘাট আর একদিকে রয়েছে 12টি শিবলিঙ্গের মূর্তি, ও মূল মন্দিরে রয়েছে স্বয়ং মা কালী। মন্দিরের থেকে শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের ভজন ও শ্যামা সঙ্গীত। শুনে সত্যি আমাদের মনটা ভরে গেল। মনে পড়ে যাচ্ছিল কালী পুজো বা দীপাবলির দিনের কথা। তারপর আমরা যা করি, গঙ্গার ঘাটের দিকে নেমে গঙ্গাকে দেখতে যাই, সঙ্গে ওই পাড়টিকে দেখার জন্য উদ্বুদ্ধ হয়ে পড়ি। কিন্তু একই অবস্থায় আছে এই কুয়াশাচ্ছন্ন গঙ্গা। আরিয়া দহকে পরিষ্কারভাবে দেখতেও পেলাম। দ্বাদশ কালী মন্দিরে ঠিক উল্টো দিকে প্রবেশ করলাম একটি মঠে, নাম শ্রী রাজ রাজেশ্বরী সেবা মঠ, কোন্নগর। প্রবেশ করার সময় একজন পাহারাদার জিজ্ঞাসা করলেন, কোথায় যাবে? আমরা বললাম, মন্দির দর্শন করতে এসেছি। তিনি বললেন, হ্যাঁ, ঘুরে আসো, খুব ভালো লাগবে। তোমাদের আর মন্দিরে ঢোকার আগে জুতো খুলে অবশ্যই প্রবেশ করো। আমরা বললাম, হ্যাঁ, অবশ্যই করব। যথারীতি এটা মঠ, তো আমাদের এই নিয়মটা মেনে চলা উচিত। সময়টা কথা বলতে গিয়ে নষ্ট হলো বলে কিছুটা এগিয়ে মন্দিরকে দর্শন করে আসি। কিন্তু মন্দিরটা দেখতে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের চূড়া। আরেকটি কারণে প্রবেশ করি, যেহেতু আমাদের পায়ে জুতো ছিল বলে দর্শন হলো। তারপর বেরিয়ে কিছুটা এগিয়ে পেলাম শ্রীরামপুরগামী একটা বাস। সেই বাসে চেপে কোন্নগর থেকে একেবারে চলে এলাম শ্রীরামপুর 285 নম্বর বাস স্ট্যান্ড। একটু এগোতেই চোখে পড়ল নবনির্মিত শ্রীরামপুর ওয়ালস হসপিটাল। ফাঁকা জায়গা জঙ্গলে ভরা, তার মাঝখানে গড়ে উঠেছে এই নবনির্মিত ওয়ালস হসপিটাল। শ্রীরামপুর ওয়ালস হসপিটাল খুবই নাম করা, ও হুগলি জেলার মধ্যে খুবই নাম করা একটা হসপিটাল। জরুরি অবস্থায় কোনো রোগীকে ভর্তি করতে হলে গোটা হুগলি জেলা থেকে চলে আসে এই হসপিটালে রোগীকে ভর্তি করানোর জন্য। এই হসপিটালের পরিকাঠামো ও পরিচালনা খুবই উন্নত ও দ্রুতমান। তারপর আবার ব্যাক করে মূল এলাকা অর্থাৎ শ্রীরামপুর মহকুমা সদর কোর্ট মোড়ের দিকে চলে এলাম।
ছোটমোট যাওয়ার সময় শ্রীরামপুর ব্রিজ ধরে হাঁটতে হাঁটতে একেবারে শ্রীরামপুর রেললাইনের ওপরের অংশে সে বিশ্রামের জন্য দাঁড়ালাম। হেঁটে হেঁটেই আমাদের পা আর চলছে না। দাঁড়ানোর পর দেখি আপলাইন দিয়ে দ্রুত গতিতে আসছে একটি প্যাসেঞ্জার ট্রেন। আপ হাওড়া জয়নগর ফার্স্ট প্যাসেঞ্জার। যথারীতি ট্রেনটা আমাদের অংশের তলা দিয়ে একেবারে দাঁড়ালো শ্রীরামপুর স্টেশনে। সঙ্গে তুলে নিলাম একটা ট্রেনের ছবিও। বিশ্রাম নেওয়া শেষ, ট্রেন দেখাও শেষ। তারপর একটি পাড়ার ভেতর দিয়ে শ্রীরামপুর রেলগেটের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে একেবারে রাস্তার ধারে পুরনো রানার বাতি লাগানো একটি ঝিল। ঝিলটি একসময় পরিষ্কার ছিল, জল ছিল একেবারে ঝকঝকে, কিন্তু বর্তমানে এত জনবসতি হয়ে যাওয়ায় এলাকাবাসী ঝিলটিকে খালে পরিণত করে ফেলে। নোংরা আবর্জনা ফেলে ঝিলটা মূলত 12টাই বেজে যায়। কথাই আছে, মানুষই হচ্ছে প্রকৃতি ধ্বংসের মূল কারণ। দেখতে দেখতে একেবারে হাজির শ্রীরামপুর রেলগেট সংলগ্ন শ্রীরামপুর পৌরসভার অফিস। এই পৌরসভার অফিসটি দেখতে কিছুটা ক্যাথলিক চার্চের মতো। তো যাই হোক, এসব না দেখে শ্রীরামপুর রেলগেট অর্থাৎ রেল লাইনটি পার হয়ে শ্রীরামপুর তালতলা বাজারের ভেতর দিয়ে একেবারে জিটি রোডে উঠলাম শ্রীরামপুর কোর্ট মোড়। উঠে 5 মিনিট হাঁটার পর পড়ল শ্রীরামপুর উপসংশোধনাগার। তারপর পড়ল শ্রীরামপুর হলিহোম। এখানে খ্রিস্টান মিশনারি ছেলেমেয়েরা পড়াশোনা করে। এই এলাকাতে ভদ্রলোকের বসবাসটা একটু কম, কারণ বস্তি এলাকায় আমাদের চোখে পড়লো বেশি। তারপর পড়ল শ্রীরামপুর মহকুমা পুরাতন ওয়ালস হসপিটাল। বর্তমানে এখানে রোগী দেখা খুবই কম, কারণ নতুন ওয়ালস হসপিটাল হওয়ায় এখানে রোগী ভর্তি কার্যত একেবারেই বন্ধ, এবং ভবিষ্যতে এই হসপিটালে ঝাঁপ কালে কালে বন্ধই হয়ে যাবে। তারপর পড়ল শ্রীরামপুর মিশন গার্লস স্কুল। স্থাপিত হয়েছিল 1927 সালে। হুগলি জেলার শিল্পাঞ্চল শহরে বেশিরভাগ বিদ্যালয়গুলি স্বাধীনতার বহু আগে তৈরি হয়েছে। তারপর একটি বিবাহ বিবাদ নিষ্পত্তি কেন্দ্রের অফিসের সামনে এসে দাঁড়ালাম, যেটি শ্রীরামপুর মহকুমা সদরে বিবাহ বিবাদ নিষ্পত্তি কেন্দ্রের অফিস। কিছুই নেই দেখার মতো। যথারীতি পাটা অক্ষত না হয়ে একেবারে হাজির শ্রীরামপুর মহকুমা আদালতের সামনে। আদালত ঢোকার আগে পড়ল একটা গেট। এই হলুদ রঙের গেটটি পেরিয়ে পড়ল বিশাল বড় একটা মাঠ। মাঠে প্রচুর ছেলে মেয়ে খেলাধুলাও করে, আর ওই মাঠের মাঝখানে যে দূরে দেখা যাচ্ছে ওটাই হলো শ্রীরামপুর আদালত। এখান থেকে তারপর বেরিয়ে সোজা হাজির হলাম শ্রীরামপুর ক্যাথলিক চার্চ। এই ক্যাথলিক চার্চের নাম পরিবর্তিত হয়ে বর্তমানে এর নাম রাখা হয়েছে সেন্ট ওলস চার্চ ডেকোসিস ক্যালকাটা নামে। ভেতরে প্রবেশ করার পর দেখি বড়দিন উপলক্ষে সুন্দর ও বিভিন্ন কারুকার্যে মালা দিয়ে সাজানো ও রঙিন আলো দেওয়া চার্চের ভেতরে। যথারীতি 25শে ডিসেম্বর বড়দিন, কোনো মানুষ কি ওই দিনটা আর বাদ দেয়? সবাই চলে আসে ঘুরতে এখানে। চার্চের চারিদিকে তাকিয়ে বুঝতে পারলাম ব্রিটিশ আমলে নির্মিত এই চার্চ। ছাদ থেকে বুঝতে পারি এটি পুরনো দিনের অর্থাৎ কড়িবর্গার
টেকনোলজিতে তৈরি এই ছাদ। সব কিছু দেখার পর যিশুকে না দেখলে চলে, তো সেই যিশুকে দর্শনও করলাম। যিশুর মূর্তিটা রঙিন আলো বিভিন্ন কারুকার্যের মালা দিয়ে সাজানো। এরপর একটা লিপির মতো নিদর্শন চোখে পড়ল এই চার্চের ভেতরে। 5 মিনিট ধরে ওই লিপিটি পড়তে থাকলাম। পুরো ইংরেজিতে লেখা ওই লিপিতে লেখা আছে খ্রিস্টান ধর্ম সম্পর্কে যাবতীয় বিবরণ। দেয়া আছে খ্রিস্টান ধর্মে বর্ণিত বিভিন্ন মানুষের ছবি। এরপর 7 মিনিটের হাঁটা পথ ধরে অবশেষে পৌঁছাই শ্রীরামপুর হকার্স মার্কেটে। শ্রীরামপুর হকার্স মার্কেটটি বিশাল বড়, তবে এখানেও বড় বড় শপিং মল রয়েছে। এই মার্কেটে মূলত মহিলাদের পোশাকের দোকানটাই বেশি। পুরুষের পোশাকের দোকান তেমন চোখেই পড়ে। মার্কেটের ভিতর দিয়ে একেবারে উঠে পড়লাম শ্রীরামপুর স্টেশনের সামনে। একটু বিশ্রাম নিয়ে কাটলাম টিকিট। এবার গন্তব্য চন্দননগর। মাত্র 5 টাকা ভাড়া। ট্রেনে যথারীতি আমরা উঠে পড়লাম শ্রীরামপুর স্টেশন থেকে। আমাদের শ্রীরামপুর ভ্রমণ ডায়েরি শেষ এখানের মতো। যথারীতি ট্রেন এসে দাঁড়ালো একেবারে চন্দননগর স্টেশনে। আমরাও সেখানেই নেমে পড়লাম। রেল লাইন পার হয়ে পূর্ব পাড়ের দিকে উঠলাম চন্দননগর স্টেশন রোডে। প্রথমে পড়ল চন্দননগরের একটি পাড়ার বারোয়ারি, বেশ নতুন। বারোয়ারিটা দেখে বোঝা যাচ্ছে যে একেবারে 1 বছরও হয়নি এ বারোয়ারিটি তৈরি হয়েছে। মার্বেল বিভিন্ন রকমের রং দিয়ে এই বারোয়ারিটা সাজানো গোছানো। আমার একটা বন্ধু বলল, তাহলে ভাব জগদ্ধাত্রী পুজোর সময় এইসব এলাকাতে কত ধুমধাম করে পুজো হয়। জগদ্ধাত্রী পুজো চন্দননগরী যে বিখ্যাত তা একদমই নয়, এবং ধারণাটাও ভুল। আসলে জগদ্ধাত্রী পুজো মূলত স্থাপিত হয়েছিল নদিয়া জেলার কৃষ্ণনগর। সেখান থেকে শুরু হলো চন্দননগর। আসলে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো আলোকসজ্জার জন্য বিখ্যাত। তারপর স্টেশন রোড ধরে গন্তব্য একেবারে গঙ্গার ধারে। বহু দূর স্টেশন থেকে প্রায় 25 মিনিটে হাঁটা পথ। ডান দিকে চোখে পড়ল একটি বড় 5 তারা হোটেল। হোটেলের ভাড়াও প্রচুর, দিন প্রতি 2000 টাকা। এই হোটেলটা দেখতে একেবারে কলকাতা সল্টলেক এলাকায় অবস্থিত। বলতে গেলে বলা যায় একেবারে প্রাসাদ। তার নাম হায়াত রিজেন্সি। এই হায়াত রিজেন্সির মতো দেখতে এই হোটেলটি। তো বেশ, আমরা তখন আবার চলতে শুরু করলাম। ঘড়িতে তখন বাজে বেলা 2টো। চলে এলাম জিটি রোডের সংযোগস্থলে, অর্থাৎ বাগবাজার মোড়। এই মোড় পেরিয়ে একেবারে শেষ জায়গায় আসলাম গঙ্গার ধার, যেখানে রাস্তাটাই শেষ হয়ে গেছে। মূলত এটা একটা পাড়ার রাস্তা। কিছু মানুষ দেখি এই ঠান্ডা জলে শীতের মধ্যে স্নান করছে। সেই রাস্তা ধরে ফেরত আসার পর দেখছি যে রাস্তার ধারে কতগুলি ফুল গাছ লাগানো। তখনই বুঝলাম এই পাড়ার লোকজন গাছপালাকে খুবই যত্নআত্তি করে। এরপর একটা বিরল দৃশ্য চোখে পড়ল। দেখি একজন তাঁতি তার তাঁত কারখানায় প্রচুর তাঁত বুনে একটা ডাঁসার মধ্যে রোল করে রোদে শুকোতে দিয়েছে। দেখে তো মন ভরে গেল।
তা সময় নষ্ট না করে একেবারে চলে এলাম চন্দননগর রানারঘাটে। এই রানারঘাটের ভেতরেই আছে কালী মন্দির। ঠিক কিছুক্ষণ আগে দেখালাম কোন্নগর দ্বাদশ কালী মন্দিরের মতো। এই কালী মন্দিরে লাগানো আছে সারদা মা, শ্রীরামকৃষ্ণ ও মা কালীর মূর্তি। যথারীতি এই রানারঘাট ছেড়ে চলে এলাম গঙ্গার পার বরাবর একটি জায়গা, জ্যোতির্ময়। সেটি চন্দননগরেই অবস্থিত। এই জ্যোতির্ময় খুবই চেনা জায়গা, টেলিভিশনেও দেখতে পাই এই জায়গাটিকে। কারণ এখানে তো জগদ্ধাত্রী পুজোর বিসর্জন কার্নিভাল হয়। সারি সারি দিয়ে দাঁড়িয়ে থাকে প্রচুর প্রতিমা। গঙ্গার পাড়টাও বেশ বাঁধানো, আবার সান বাঁধানো ফুটপাত, আর সঙ্গে রয়েছে পুরনো দিনে রানার লাইট নামে এক ধরনের আলোক স্তম্ভ। যেতে যেতে অনেক কিছু চোখে পড়ল। প্রথমে পড়ল চন্দননগর উপসংশোধনাগার, তারপর চন্দননগর মহকুমা আদালত, তারপর রবীন্দ্র ভবন। এই রবীন্দ্র ভবনে শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, নাচ প্রতিযোগিতা এইসবই হয়। তারপর খুবই এক চেনা জায়গা, যা সবসময় কোনো না কোনো টেলিভিশন চ্যানেলে দেখতে পাই, এমনকি সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখতে পাই। অনেক সময় চলেও আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ছবি। বহু পুরনো এই ঘাট, চন্দননগর ঘাট। কিছুক্ষণ এই ঘাটে সময় কাটিয়ে একটু আড্ডা দিয়ে আরেক জায়গায় চলে এলাম, চন্দননগর ক্যাথলিক চার্চ। ভেতরে দর্শন করে চার্চের অংশের খুঁটিনাটি দেখলাম। তারপর দর্শন করলাম যীশু খ্রিস্টকে। এখানেও আলোকসজ্জার মালায় ভর্তি। বড়দিন তো বটেই, মানুষ কি আর ছাড়ে, তাই সবাই চলে এসেছে ঘুরতে যথারীতি এখানে। ক্যাথলিক চার্চের বাইরে দেখতে পেলাম একটি বিশাল বড় মাঠ। এই মাঠে ফুটবল, ক্রিকেট টুর্নামেন্টও আছে তো বটেই, সঙ্গে হয় বিভিন্ন ধরনের মেলা ও সরস্বতী পুজো। কিন্তু একটা দুর্ঘটনার পর মাঠে কার্যত এইসব খেলা বন্ধই হয়ে যায়। তো যথারীতি এই মাঠ বরাবর একটি রাস্তা ধরে চলে এলাম একটা কনভেন্ট স্কুলের সামনে, সেন্ট জোসেফ কনভেন্ট স্কুল। এই স্কুলটি ইংরেজি মাধ্যম স্কুল। স্থাপিত কবে হয়েছিল সেই সালটা আমরা দেখতে পাই। এখানে খ্রিস্টান মিশনারি ছাত্রছাত্রীদের পড়ানো হয়। এই স্কুল ছেড়ে আসার পর মাঠ বরাবর রাস্তা ধরে হাঁটতে থাকলাম। দেখি ওই পার থেকে দেখা যাচ্ছে চন্দননগর ক্যাথলিক চার্চের চূড়া। তারপর আবার এই জ্যোতির্ময় সংলগ্ন গঙ্গার ধার ধরে হাঁটতে হাঁটতে আরেকটা গলিতে প্রবেশ করলাম। উঠলাম একেবারে এটি কিন্ডার গার্ডেন স্কুলের সামনে। চন্দননগর সেন্ট পলস একাডেমি মূলত প্রাইমারি স্তরে ছাত্রছাত্রীরা পড়ে, অর্থাৎ প্রথম থেকে চতুর্থ শ্রেণী ছাত্রছাত্রী উভয়দেরই এখানে পড়ানো হয়। এই স্কুলে অঙ্কন বিভাগেরও একটি ব্যবস্থা করা আছে। এখানের মতনই চন্দননগর এলাকা ঘোরা শেষ আমাদের। হয়তো আমরা পুরো এলাকা ঘুরতে পারিনি। পুরো এলাকা যদি ঘুরতাম তাহলে অনেক তথ্য সংগ্রহ করতাম। এই সংগ্রহ করতে গিয়ে হয়তো আমাদের 5 দিনই লেগে যেত। তারপর হাঁটা দিলাম জিটি রোডের দিকে। বাঁ দিকে পড়ল চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিস। এটাও ব্রিটিশ আমলেই তৈরি, বহু পুরনো এই কর্পোরেশন।
তারপর চুঁচুড়া যাব বলে জিটি রোডের সংযোগস্থলে এসে দাঁড়ানো, বাস ধরবো বলে, কিন্তু বাস পেলাম কই। আবার সেই হাঁটা স্টেশনের দিকে। কিন্তু জিটি রোডের সংযোগস্থলে দাঁড়িয়ে থাকার সময় দেখতে পেলাম জগদ্ধাত্রী পুজোর সময় আঁকা আলপনা, যা এখনও জিটি রোডে লেগেই আছে। গাড়ি ও মানুষের চলাচলে কার্যত এই আলপনা উঠেই যাচ্ছে। প্রত্যেক জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগরে বিভিন্ন পাড়া মিলে এই আলপনা বিভিন্ন পাড়ার রাস্তায় আঁকে, যেটা কলকাতা দুর্গা পুজো ফ্যাশন থেকে উঠে এসছে এই চন্দননগর জগদ্ধাত্রী পুজোর ফ্যাশন হিসাবে। তারপর ট্রেনে করে সোজা পরের স্টেশন চুঁচুড়া। চুঁচুড়া স্টেশন থেকে যাব হরির মোড়, মাত্র 4 কিলোমিটার পর। তারপর বাস এলো, বাসে করে একেবারে চলে এলাম চুঁচুড়া হরির মোড় সংলগ্ন চুঁচুড়া সদর বাস স্ট্যান্ড। এই সদর বাস স্ট্যান্ডে পাশেই আছে চুঁচুড়া ক্যাথলিক চার্চ। বাস স্ট্যান্ড থেকে মূল কেন্দ্র একেবারে হরির মোড়ের সামনে, যেটি 4টি রাস্তার মোড়, চুঁচুড়া হরির মোড়। আমাদের পেছনে অর্থাৎ বাঁ দিকে রয়েছে চুঁচুড়া থানা, তার পাশেই চুঁচুড়া থানার একটি বিপজ্জনক আবাসন। দেখেই আমরা একটু ভয় পেয়ে গেলাম, বললাম এখানে তো না ঢোকাই ভালো। তারপর প্রবেশ করলাম ক্যাথলিক চার্চে। চুঁচুড়া ক্যাথলিক চার্চ স্থাপিত হয়েছিল 1825 সালে, কিন্তু হাতে সময় বেশি না থাকায় অর্ধেক ঘুরে বেরিয়ে এলাম একেবারে ঘড়ির মোড়। ও, ঘড়িটা সম্বন্ধে তো বলাই হলো না। এই ঘড়িটি বর্তমানে বন্ধ রয়েছে, বহু পুরনো এই ঘড়ি। এবার আমার বন্ধু বলছিল হাতে তো সময় বেশি নেই, এবার ইমামবাড়া যেতে হবে। তড়িঘড়ি একটা টোটো করে চলে এলাম ইমামবাড়া। 10 টাকার টিকিট কেটে প্রবেশ করলাম ভেতরে। দেখি বিশাল বড় জায়গা, বড় বড় দুয়ারিতে ভর্তি। একটা দুয়ারিতে পুরনো রথের মতো একটি গাড়ি রাখা, কিন্তু প্রথমবার গেলাম বলে তেমন কিছু জানতে পারলাম না। এখানেও বড়দিন উপলক্ষে রঙিন আলোতে সাজিয়ে রেখেছে এই ইমামবাড়া। মাত্র 15 মিনিট সময় কাটাতে বলা ছিল সেই টোটো চালককে, যিনি আমাদের চুঁচুড়া থেকে ইমামবাড়া নিয়ে গেলেন। তারপর ওই টোটো করে 10 মিনিটের রাস্তা ব্যান্ডেল চার্চের কাছে এসে হাজির। তখন বাজে প্রায় 5টা, সন্ধেই হয়ে গেছে কার্যত। কিন্তু ব্যান্ডেল চার্চের সামনে এসে জানতে পারলাম 25শে ডিসেম্বর ও 1 জানুয়ারি ব্যান্ডেল চার্চ বন্ধ থাকে সম্পূর্ণ। দেখি প্রচুর মানুষ ঢোকার জন্য দাঁড়িয়ে আছে। পরিস্থিতি খারাপ হতেই আরেক কাণ্ড ঘটে বসল। পুলিশ তৎক্ষণাৎ দেখি লাঠিচার্জ শুরু করেছে ভিড় এড়ানোর জন্য। যথারীতি আমাদের মনে ভয় ঢুকে গেছিল। আমরা চার্চের সামনে থেকে বেরিয়ে এলাম একেবারে রাস্তার দিকে। চার্চে হয়তো প্রবেশ করতে পারিনি, কিন্তু সামনে দিয়ে দেখে চলে এলাম ব্যান্ডেল চার্চ। 25শে ডিসেম্বর উপলক্ষে আলোকসজ্জা খুবই সুন্দর করে সাজানো হয় বলে সবাই ঘুরতে আসে এই ব্যান্ডেল চার্চে। আমাদের আলোকসজ্জা দেখে বেশ ভালো লাগলো। ব্যান্ডেল চার্চে মূলত আলোকসজ্জার জন্যই বিখ্যাত। বিভিন্ন রকমের আলোকসজ্জা এখানে করা হয়। চার্চের পাশে একটি মাঠ, সেটাও দেখি বন্ধ।
তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে এলাম একেবারে রাস্তার সামনে। কিন্তু আর কি করব, যথারীতি এটাই ছিল আমাদের সেদিনকার মতো হুগলি ভ্রমণ। আর ব্যান্ডেল চার্চ ছিল আমাদের শেষ ভ্রমণ। তারপর আরেকটা টোটো করে চলে এলাম ব্যান্ডেল স্টেশন। বড্ড দেরি হয়ে গেছিল স্টেশন আসতে। আর একটু যদি দেরি করতাম তাহলে শিয়ালদা যাওয়ার ট্রেন ডাউন মাতারা এক্সপ্রেসটা আর পেতামই না। মূলত শিয়ালদা যাওয়ার একমাত্র ভরসা ছিল ওই মাতারা এক্সপ্রেস ট্রেনটি। হয়তো ওই দিনকের জন্য আমাদের সারা রাতি ব্যান্ডেল স্টেশনেই কাটাতে হতো। যথারীতি ট্রেনে করে সোজা চলে এলাম কলকাতা। সবাই ঘুরলাম, সবই বুঝলাম, কিন্তু কিছু তথ্য বুঝতে পারি ও জানতেও পারি। মূলত হুগলিতে দুটি পর্যটন কেন্দ্র পেলাম, একটি ইমামবাড়া, অপরটি ব্যান্ডেল চার্চ।